ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশিই উত্তপ্ত থাকে। বাইরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতর অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান। কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যেই তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সওদাগর তার ফর্মাল পোশাকটা নিয়েই দেয়ালের সাথে লাগানো চার পায়ার উপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্ত সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না। খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সওদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটুও বাড়িতে যাওয়া উচিত। অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা। কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মঈনের লাশ পোস্টমর্টম করাতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না, কাল লাশ আসবে। তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই। নুরুল সওদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ালো আফজাল সওদাগর। খুব মনোযোগ দিয়েই কী যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সওদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কী কী দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলেম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মইনেরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে, কিন্তু তা নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয়ে পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মহিনের রুম দেখিয়ে দিয়ে বলেছে মহিন নাকি উঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে। মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর কি হলো। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সওদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসি খুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। 2 ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যেই থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝের লুকায়িত ভীতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতো 2 হাত ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো। ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়ায় ভরিয়ে দিল। এ যেন উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হলো। এই আনন্দকে ছাপিয়ে নুরুল সওদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যিই তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সওদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে, আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয়ের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাকেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে। না হয় বাচ্চাটার শ্বাসনালীও একেবারে পুড়ে যেত।
আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি। অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন, তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউ মাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সওদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়ায় দেখাও পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনার টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিনরাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়েজাত সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পর নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়। তার উপর আবার টিনেজার বয়সন্ধির অনুভূতি একটু বেশিই হয়। আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয়, যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে। কেবল অহি থেকে গেছে চেরির সাথে, আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে আসছে যেন। অয়ি আপা কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো দুদিন যাবৎ এই হসপিটালেই পড়ে আছেন। তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করল, রুমে কারো বিচরণ অনুভব করল। বন্ধ করে রাখা চোখের পাতা নিমিষেই খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভড়কেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুঁচকালো বাহার। বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজ যদি বলি আপনি আসবেন বলে ঘুমায়নি? বাহার হাসল। পরনের টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়ালো। ঠাট্টার স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি। তোমার ছোট মনটাকে একটু ভেঙে দেওয়ার উচিত ছিল। সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে। চিত্রার ঠোঁট ফুরানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গাছাড়া ভাবে বলল, নিজের ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আর আমি নিব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না। তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি, আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এই প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা। আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা। ঝাঁঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেধে সেধে পাপ কামাতে আসছেন কেন? আমি সবসময়েরই পাপী বান্দা। পাপ করা যায় নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের করে ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেট থেকে দিশলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়েজাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে। অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যালফ্যাল চোখে তাকাতেই পাহাড় দরজার বাইরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হাঁ করে। লোকটা কি যেন বলে, তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ। মইনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনের রাস্তাটায়। মইনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছেন। চিত্রার বড় চাচা, চাচি, তুহিন, বাহার সবাই এসেছে মইনের জন্য। সবারই খারাপ লাগছে। নুরুল সওদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন। হাতে তার পোস্টমর্টম রিপোর্টে মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব।
প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ, চারিদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ, নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, তার বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজান্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোনো বাবা মাই মানতে পারে না যে বিদায়ের প্রতিধ্বনি। তেমনই মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি। দু চোখ মেলে বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারোর সাথে কথা বলেননি, চিৎকার চেঁচামেচি করেননি, একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতো দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহতাব ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি। তাও আবার খুন! পোস্টমর্টমে রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মইনের লাশটা কবর দিয়েই আফজাল সওদাগর নিজের মেয়েসহ, মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিল। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জিইয়ে রেখে দিয়ে যদি কোনো মানুষ একাকিত্বে অবাধ্য হয়ে যায়, তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সওদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম, যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকোষ কালো আঁধারে নিমজ্জিত। সওদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান টান বিছানায় পা গুটিয়ে বসে আছেন। সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে চোখের চেরির ছোট্ট ছোট্ট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে। কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্প হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলে কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না করত বাবার কোলে ঘুমানোর, কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুঝ বায়নার অতিষ্ঠতায়। মাঝে মাঝে দু এক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতো চলে, কিন্তু ছোটটা যে খিলখিলি হাসি, তার চঞ্চলতা ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল, ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে এসে একা সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন। এই তো কদিন আগেই বছর 1 হলো, কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধহয় এত সহজে ভুলা যায় না, তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততায় ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এ শরীরে কম দখল গেল না, মেয়েটারও তো কারোর সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী, স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষজাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না। যে কেউই হোক, সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়, সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়।
বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটারও বোধহয় এমন কত শত ঘটনার আছে, যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো, অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই।